চুরি করছি কর্তা বাবু। এই শোন, কিছু বলবেন দিদিমণি? এই চপ্পল জোড়াটা নিয়ে গিয়ে ব্যাগে ভরে দিবি, আর জুতো জোড়াটা পরিষ্কার করে রাখবি। কি বললাম বুঝতে পেরেছিস? কেন পারবো না দিদিমণি? লেখাপড়া না শিখলেও এটুকু শিখেছি, মনিবের কথা অমান্য করতে নেই। তাই বলছি, দিন দিদিমণি দিন, চপ্পল জোড়াটা আমায় দিন। একটা কথা বলবো দিদিমণি, এই চপ্পল জোড়াটা হাতে নিয়েছি, এতে আমার লজ্জা মান অভিমান কিচ্ছু হচ্ছে না। কিন্তু দিদিমণি, এই চপ্পল জোড়াটা লজ্জা পাবে না তো, এই চপ্পল জোড়াটা রাজ্যে চলে যাবে না তো, কারণ শিক্ষিতা দিদিমণির চপ্পল জোড়া এক অশিক্ষিত হতভাগ্য ছোট লোক চাকরের হাতে। কথা বাবু, নিত্যানন্দ অতি আনন্দে এই চপ্পল হাতে তুলে নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমার হাত থেকে এই চপ্পল জোড়াটা দিয়ে আপনি হয়তো দিদিমণির ভুল ভেবেছিলাম বাবু। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল চাকর করবে চাকরের কাজ আর মনিব করবে মনিবের কাজ। তবে দেখবেন বাবু, সন্তান সে অন্ধ হয়ে আপনাকে না কোনোদিন দিদিমণির চপ্পল জোড়া পরিষ্কার করতে না হয়। ইংরেজি জানি না, লেখাপড়া শিখিনি তো, তবে আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছে শিখেছি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করেছিলেন। তখনকার দিনে মনীষীরা অসহায় মহিলাদের কথা চিন্তা করেছিলেন। তবে আমার মনে হয় ওনারা যা করে গেছেন সব ভস্যে ঘি ঢেলে গেছে। তখনকার দিনে আপনার মতো ২-১০টা মেয়ে যদি এখানে থাকতো, তাহলে ভুল সিদ্ধান্ত ওনারা কিছুতেই করতেন না। ড্যাডি, এই ইডিয়েট নিত্যানন্দ কি বলছে তুমি কিছুই শুনতে পাচ্ছ না? বলছি, এই চপ্পল জোড়াটা ব্যাগে ভরে জুতো জোড়াটা পরিষ্কার করে রাখো। তাই নিত্যানন্দ, কর্তা বাবু, কর্তা বাবু, না না না, এরপরেও তুমি বলবে এই চাকরটাকে কলকাতার বাড়িতে নিয়ে যাবে? বাবা না নিয়ে গেলেও আমি নিয়ে যাবো নিত্যানন্দ দাকে কলকাতায়। কেন? ওখানে নিয়ে যাওয়ার কি দরকার? সে কৈফিয়ত আমি তোকে দেবো না। তোরা দুজনে মিলে কি এখনো ঝগড়া করবি? আমি কলকাতায় চলে যাবো, এবার দাবাটার আপত্তি কিসের? আমি নিত্যানন্দকে কলকাতায় নিয়ে, তা তো তোর কি অসুবিধা? কিছু করবি? আমি তোদের বাবা, আমি তোদের দুজনকেই সম্মতি দিচ্ছি। সুদীপ, তুই এখনই নিত্যানন্দকে নিয়ে কলকাতায় রওনা দে। মা, তুই রেডি হয়ে নে। পোড়া কপাল, আমাকে এই গ্রামেই পড়ে থাকতে হবে। আমার এই পোড়া কপালে ওই শহরের পুজো নেই। তার মানে কি বলছো বৌদি? তুমি এই শহরের পুজো ছেড়ে এই গ্রামে পড়ে থাকবে? পড়ে তো থাকতেই হবে। কপাল পোড়া একটা স্বামী জুটেছে কপালে, ও কি আমার কপালে কোনোদিনও সুখ দিয়েছে? প্রতি বছর টানতে টানতে পুজোর সময় এই গ্রামে নিয়ে আসে। হায় রে পোড়া কপাল আমার। কপালটা তোমার পুড়ে নি, বরং তোমাকে বিয়ে করে আমারই কপালটা পুড়েছে। চুপ, একদম চুপ। তুমি আমার সাথে একদম কথা বলবে না। ও মা, আমি তোমার শ্বশুর মশাই, তোমার এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে অপমান করছো। ও যত অপমানই করুক, ওকে গ্রামেই থাকতে হবে। দেখেছো 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 কি অসহ্য একটা পুরুষ, জীবনটা আমার একেবারে জ্বালিয়ে দিল। দাদা তুই কি রে, তুই এভাবে বৌদির মনে কষ্ট দিবি? আমার কি আর সুখের কপাল? তুমিই থাকো এই গ্রামে, আমি থাকবো না। আর যদি থাকতেই হয় না, ওই শহরের মুখ আমি আর কোনোদিনও দেখবো না, এখানেই পড়ে থাকবো। আমি তো ভাবতেই পারছি না তুই কি করে এই গ্রামকে পছন্দ করছিস। আরে কি আছে এই গ্রামে? আছে রে বোন, আছে। এই গ্রামে কিছু আছে বলেই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে গিয়ে বীরভূমের মাটি বোলপুরেতে শান্তিনিকেতন তৈরি করেছিলেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলা
রাঙা মাটির পর আমার মন ভুলাই রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দোলাই রে, আমার মন ভুলাই রে, রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। আমার কিন্তু এখানে একদম ভালো লাগছে না। আরে ভালো না লাগাটাই তো স্বাভাবিক। তোমার দাদার কি যোগ্যতা আছে যে আমার ভালো লাগবে? তার চেয়ে বরং তোমার অনেক কিছু আছে। ইয়েস, আমার স্ট্যাটাস আছে, স্ট্যান্ডার্ড আছে, শিক্ষা আছে, বাবার প্রচুর বিষয় সম্পত্তি আছে। আর এটুকু না থাকলে তো সকলের সমান হয়ে যাব, তাই না? কিন্তু তুই কি জানিস, লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণগুলোকে নষ্ট করে দেয়। দাদা, আমি তোর কথা মানতে পারলাম না, প্লিজ তর্ক করিস না। তর্ক করে কথা বলছিস? তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করা উচিত, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারা যায়। আর মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ প্রমাণিত করে মূর্খ। মাইনিট দাদা, ড্যাডি, আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। না না, সবাই মিলে আমার মেয়েটাকে কেন এরকম করবে? তুই কোনো চিন্তা করিস না মা, আমি সবাইকে বকে দেবো। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি কাউকে কিছু বলি না, নইলে না সবাইকে একদম বুঝিয়ে দিতাম। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি বের হচ্ছি। নিশ্চয়ই কোনো বন্ধু কলকাতা থেকে ফোন করেছে। তুই রেডি হয়ে নে মা, আমি ড্রাইভারকে গাড়িটা বার করতে বলছি। কিশোরী, কিশোরী। আমি কিন্তু বুঝেছি তুমি কেন কলকাতায় যাচ্ছ ঠাকুরজি। তুমিই আমাকে বলেছিলে ওই দুটো ছেলে তোমার পিছনে ঘুর 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 করছে, দীপঙ্কর আর রকি। শোনো ঠাকুরজি, বেছে নাও, ভালো করে বেছে নাও কে তোমার স্বামী হওয়ার উপযুক্ত। আমার মতো কপালটা যেন পুড়িও না। ওই যাকে তাকে স্বামীর আসনে বসিয়ে জীবনটাকে নষ্ট করো না। কোনো মুখ পোড়ার কথা শুনবে না, নিজে যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমার সঙ্গে আছি। একটা কথা মনে রেখো, মেয়েদের জীবনে স্বামী যদি নিজের মনের মতো না হয় না, সে কপাল পুড়বেই। তাই বলছি ভালো করে বেছে নাও কে তোমার জীবনে শান্তি এনে দেবে, ওই দীপঙ্কর নাকি রকি, রকি নাকি দীপঙ্কর। বাই, কথাটা মনে রেখো। রকি নাকি দীপঙ্কর, দীপঙ্কর নাকি রকি, দুজনেই আমার কলেজের বন্ধু, দুজনকেই আমি ভালোবাসি। কিন্তু রকিকে যদি বিয়ে করি না, ও আমাকে স্বাধীনতা দেবে না। তাই বিয়েটা আমি রেজিস্ট্রি করে ওই দীপঙ্করকেই করব, আর সারা জীবন আনন্দ উপভোগ করব। একদম একদম ঠিক বলেছো ভাগ্নে, জীবনে স্বাধীনতা চাই। আরে ভাগ্নে, তুমি হচ্ছে স্বাধীন চেতা মেয়ে, কেন পুরুষ মানুষের খেলার পুতুল হয়ে থাকবে? নিজের ইচ্ছে মতো চলবে, যা খুশি তাই করবে, জীবনটা আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে দেবে। আরে বাবা, জীবনটা কদিনের, আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। বাবু, তুমি গ্রামের মানুষ হলেও কত মডার্ন, আরে কত হ্যান্ডসাম। আরে ভাগ্নি, আজকালকার দিনে মডার্ন না হলে হবে? ওই তোমার ড্যাডি মানে আমার জামাই বাবুর মতো লোক হলে কবে গ্রামের বিষয় সম্পত্তি লোকে লুটে পুটে খেয়ে নিত। আমি আগলে রেখেছি বলে এখনো বজায় আছে। নইলে ভাবো ভাবো ভাগ্নি, ভাবো প্রতি বছর দুর্গাপুজোয় গ্রামে এসে দুর্গাপুজো করে গ্রামের সমস্ত মানুষকে খাইয়ে অনুষ্ঠান করে এত টাকা খরচ করার কোনো যুক্তি আছে? এই তো একদম নেই। আমি ড্যাডিকে বলবো এখানকার যত বিষয় সম্পত্তি আছে সেগুলো নিয়ে যাতে কোনো আলোচনা তোমার সাথে না করে। তাহলে তুমি দেখবে ভাগ্নি, এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি আমি একবারে বুক দিয়ে আগলে রাখবো।